দর্শক সময়ের জনপ্রিয় শিল্পী এবং সুরের জাদুকর কিন্তু তাকে আমরা বলতেই পারি। গান যখন তিনি করেন সেই গানটি না দর্শক এমনভাবে লুফে নেন, সেই মানুষটি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী ইমরান। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? এই যে ঈদ উল ফিতর গেল এবং একটা ঈদে একটা মানুষের তিনটি গান, তাও তিন ধাঁচের, তিন ঘরানার তিনটি গানই কিন্তু দর্শক লুফে নিয়েছে এবং গুনগুন কিন্তু হচ্ছেই। কেমন লাগছে আপনার? না, অবশ্যই অনেক ভালো লাগছে। সিনেমার বাজারটা নতুনভাবে আবার অনেক গরম হয়ে উঠেছে। মানে আমরা যেটা সবসময় স্বপ্নের মতো ছিল যে একটা সময় আমাদের সিনেমার যে হল ভর্তি মানুষ, এটা একটা যেমন একটা চলন ছিল, তো অনেক বছর পরে এই জিনিসটা আবার স্টার্ট হয়েছে। সো সেজন্য অনেক ভালো লাগছে। আর পাশাপাশি সিনেমা যখন ভালো হয়, সিনেমার গানগুলো তখন আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমি অনেক লাকি যে এই সময়ে সিনেমার গানগুলো গাইতে আমি সেই সুযোগটা পাচ্ছি এবং মিউজিক করার সুযোগটাও পাচ্ছি এবং দর্শকদের ভালো লাগছে, দর্শকরা গ্রহণ করে নিচ্ছে, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। তারপরও প্রশ্ন তো আমাদের আছেই, যেমন কন্যা গানটি একেবারে উৎসবের আমেজ, যতবারই শোনা হয় মনে হচ্ছে যে উৎসব বর্তমান। এরপরের গানটি একেবারে সেই 90s-এর 90-এর যে একটা ফ্লেভার আছে এবং আমার মনে হয় যে 90-এর গানগুলো আসলে 90 থেকে শুরু করে তার আগের প্রজন্ম এবং বর্তমান প্রজন্মও কিন্তু লুফে নেয় এই গানটি। এরপর আরেকটি গান একটু অন্য ধাঁচের, যেটি বরবাদ সুপারহিট চলচ্চিত্র। এই তিনটি গানকে একসাথে কিভাবে সামলালেন? জঙ্গলি সিনেমার জন্য যে গানটি করা, ওই গানটি তো প্রিন্স মাহমুদ ভাইয়ের কথা এবং সুর, আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার করা ছিল। তো ওই গানটা সম্পূর্ণ ক্রেডিটটাই হচ্ছে প্রিন্স ভাইয়ের, বিকজ ওনার সুরের মাদকতা আসলে আমরা সবাই ফ্যান। তো আমার সৌভাগ্য হয়েছে সুন্দর একটা গান গাইবার। আর বন্ধু ঘোষণা গানটা আমার পার্সোনালি অনেক পছন্দ। এইবার যতগুলো গান বের হয়েছে, কন্যা গানটা তো একটা ম্যাস পিপলের কাছে, প্লাস ছোট বাচ্চার থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত সবার ভালো লাগছে। আবার মায়াবী গানটা যেমন সিনেম্যাটিক রোম্যান্টিক একটা সং, এই গানটা সবার যারা সিনেম্যাটিক গান পছন্দ করে তাদের ভালো লাগছে। কিন্তু বন্ধু ঘোষণা গানটার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা অন্যরকম মাদকতা কাজ করে। যেমন আমি গতকালও একজনের কাছ থেকে আমাকে বললো যে তোমার কোনটা গানটা হিট হয়েছে, কিন্তু আমার কিন্তু বন্ধু ঘোষণা গানটা বেশি ভালো লাগে, অনেক বেশি মনে হয় যে নতুনভাবে আবার প্রেমে পড়ি। তো এই যে ফিলিংসটা, আমি বললাম যে আসলে ভাইয়া সব গানই তো আমার, আপনার যেটা ভালো লাগে। আমি তিনটা গান তিন রকম এই কারণেই করেছি যাতে সব শ্রোতারা আমার গান পছন্দ করে। কন্যা গানটা যেমন একদম ম্যাস পিপলের কাছে ভালো লেগেছে, মায়াবী গানটাও একদম সুপার সিনেমেটিক একটা সং। বন্ধু ঘোষণার দ্বারাও আমি ওই ধরনের দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যে দর্শকগুলো হয়তো সাধারণত একটু অনেক পিওর প্যাশনেট রোমান্টিক গান পছন্দ করে। সো আমার চেষ্টা ছিল সব দর্শক মহলের কাছে আমার পৌঁছানো। পৌঁছে তো গেছেন এবং আপনি গান গাইছেন বা কম্পোজ করছেন, তার মানেই মানুষের ভেতরে আপনার প্রবেশ, এটা আমরা জেনে গেছি। একজন ইমরান মনে করে যে তার শুধু প্রজন্মের সাথে সে নিজেকে লালন করবে না, আজন্ম ছুঁয়ে থাকতে চায়। তো সেখানে ইমরান কি? আমরা প্রতিনিয়তই আসলে নতুন প্রজন্মের কথা চেষ্টা করে গান বানানোর চেষ্টা করি এবং আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে একদম নতুন প্রজন্ম এবং যারা পুরনো প্রজন্ম আছেন বা অনেক ধরনের দর্শক আছেন যারা আসলে মেলোডি গান পছন্দ করে। তা আমার গানগুলো ওইভাবেই বানানোর চেষ্টা করি যাতে সবার ভালো লাগে। মানে একটা জনরাকে টার্গেট করে কখনো আমি গান করি নাই। আমার গানগুলো ওইভাবেই আসলে বানানো যে ছোট বাচ্চারাও পছন্দ করছে, একদম যারা ধরেন 50+ তারাও অনেক পছন্দ করছে। যেমন ধরেন বলতে বলতে চলতে চলতে, এই গানটা যখন আমি কোথাও আমি গাই, তখন কিন্তু আমি দেখি যে বাচ্চারা যারা হয়তো ওই গানটার মানে আমি যখন বানিয়েছি হয়তো তখন তার বয়স ছিল হয়তো 4-5 বছর, হ্যাঁ, কিন্তু এখন হয়তো যে আজকে 2025, এখন এসে বলতেছে ভাই এই গানটা অনেক পছন্দ। তো আবার যারা 50+ তারাও বলতেছে এই গানটা তোমার অনেক ভালো লাগে। তো এই যে আমি এইভাবে মানে চেষ্টা করছি যে না, আমি সব শ্রোতাদের কাছে পৌঁছানোর। তো একটা শ্রেণীকে টার্গেট করে দেখা গেছে আরেকটা শ্রেণী বলবে যে না, ওর গানগুলো হয়তো বুঝতেছি না বা আমাদেরকে কানেক্ট করছে না। তা আমি ওই জিনিসটা থেকে আমি একটু মানে চিন্তা করি গান বানানোর ক্ষেত্রে যে সর্বমহল যাতে পছন্দ করে। তারপরও নতুনদের কথা তো অবশ্যই ভাবি, নতুন জেনারেশনের কথা ভেবে আগামীতে কাজ করার চেষ্টা করবো, কাজ যুগের সাথে তাল না মিলে চললে আবার সমস্যা। ঈদের গান মানেই তো সবাই শুরুতেই বলছে যে একটু কন্যা শুনতে চায়, তবে আমার খুব 90-এ যেতে ইচ্ছে হচ্ছে, কারণ এই গানটির সাথে আসলে আমাদের প্রজন্ম আমরা মিশে আছি। একটু বন্ধুকে শুনতে চাই। এত ভালোবাসা কি করে বসলাম,
বিধাতা জানে কেন কোন সেটা নেই এত কাছে আসলাম, এত ভালোবাসা কি করে বাসলাম, বিধাতা জানে কেন কোন সেটা নেই এত কাছে আসলাম, বাতাসের শেষ কথা ফেসে ফেস সেও তোমারই, এই দোটানা জানছো না সেও তোমারই, বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো, বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। যে সময়ে প্রকাশ পেল এই গানটি সেই সময় কিন্তু আপনার জীবনের বন্ধুটি চলে এসেছে আচ্ছা, এবং এই জীবনের বন্ধুটিকে নিয়ে খুব চুপি সারে কিন্তু আপনি সিনেমা হলে গিয়েছেন। সেই সময়ে বন্ধুটি কি বলেছে? আমার ওয়াইফের কথা বলছে। তো আমি আসলে আমার বিয়ের পরে যে কটা সিনেমা করেছি তার মধ্যে আমার মনে হয় যে এইবারই ও সবকটা সিনেমা দেখেছে, কারণ হচ্ছে এবার 4টা সিনেমার মধ্যে 3টা সিনেমাতেই আমার গান ছিল। তো এবার ও অনেক এক্সাইটেড ছিল যে প্রায় প্রত্যেকটা সিনেমাতেই গান থাকার মতো অবস্থা। তো ও যেটা করছিল যে হলের মধ্যে যখন আমার গান প্লে হচ্ছিল তখনই ফোনটা বের করে একবার স্ক্রিনে দেখাচ্ছে এবং জুম করে আবার আমাকে দেখাচ্ছে। তো ওর মধ্যে অনেক আনন্দ, এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছি এবং এখনও বলে যে মাঝে মধ্যে গান যখন স্ক্রিনে দেখি মনে হয় না যে মানে ইমরান মাহমুদুল আমার পাশে। তো ওই জিনিসটা আসলে আমি ওর মানে ফেসে দেখতে পাই, তো আমার কাছে জিনিসটা খুব কিউট লাগে। তো এইটাই ভালো লাগে অনেক। এমন কি হয় যে সন্ধ্যায় বা কোনো বর্ষার দুপুর বিকেল রাতে একা কিভাবে আমাদের প্রিয় ভাবি গান শুনছেন? না, ওরকম এখনো হয় না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি কাজে, প্লাস আমার স্টুডিওতে যখন থাকি আমি একদম জোন লক করে কাজ করি। তো ওই সময়কে মানে ওইভাবে আসলে ওই সিচুয়েশন ক্রিয়েট করে কখনো গান শোনানো হয় নাই। বাট হ্যাঁ, আমি যখন গান বানাই, গানটা হয়ে যায়, তখন আমি বলি আচ্ছা গানটা কেমন হচ্ছে একটু শুনে দেখো, তখন একটা ফিডব্যাক দেয়। আচ্ছা, এই সন্ধ্যেটাও ভর করুক এই দম্পতির জীবনে। কন্যা গানটা আমরা শুনবো, তবে কন্যা গানটা শুনতে শুনতে একটা কথা জানার আছে যে এক ঈদ উল ফিতরে এত চমৎকার 3টি গান পেলাম, ঈদ উল আজহায় দর্শক কি পেতে চলেছে? ঈদ উল আজহার জন্য প্ল্যান হচ্ছে, আশা করছি যে যেহেতু রোজার ঈদে এত সুন্দর কিছু কাজ দর্শকরা পেয়েছে, কোরবানি ঈদেও আমার কাছ থেকে ভালো কিছু গান পাবে এবং বেশ কিছু সিনেমাতে অলরেডি কাজ আছে, আরও কিছু আপকামিং, ওগুলো হয়তো 11th আওয়ারে লক হবে। যেমন টগর সিনেমাতে আমার কাজ থাকবে, 2টো গান থাকবে স্পেশালি, কম্পোজিশন সহ থাকবে 3টে, 2টো আমার ভয়েসে থাকবে, একটি অন্য আরেকজন সিঙ্গার করবে আমার কম্পোজিশনে। আর হচ্ছে এশাদা মার্ডার সিনেমাটা যদি রিলিজ পায়, ওটাতে আমার একটা চমৎকার একটা রোমান্টিক গান আছে। সো আপাতত এই 2টোর ব্যাপারে বলতে পারি, বাকিগুলো এখনও বলতে পারছি না। ওগুলো যদি একদম 11th আওয়ারে লক হয় তখন জানতে পারবে সবাই। আর শিল্পীরা একটু বোহেমিয়ান হয় আমরা জানি, কিন্তু আপনাকে একেবারেই শান্ত দেখা যায়, যে ফিলটা আমরা গানেও পাই। কিভাবে এত শান্ত থাকে? না, এটা ভুল, আমি অত শান্তও কিন্তু না। আমি হচ্ছে যে যখন যেটা দরকার আমি আবার তখন আমার কিন্তু প্রচণ্ড মানে বদরাগ আছে। সো ওইটা আবার ফ্যামিলি পার্সনরা জানে, তো ওটাকে কন্ট্রোল করার চেষ্টাও করি। বাট হ্যাঁ, আমি সবসময় সিচুয়েশনটা যেরকম ওই সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। যখন মনে হয় যে না এখানে একটু উত্তেজিত হতে হবে তখন হয়তো একটু হই, আবার যখন মনে হয় যে না এখানে একটু কন্ট্রোল থাকতে হবে তখন কন্ট্রোল থাকে। সো এটা আমি ওই নিয়ন্ত্রণটা আমাকে করতে পারি, এই জন্য হয়তো আপনাদের কাছে শান্ত মনে হয়। একটু উৎসবে যেতে চাই, একটু উৎসবের গানটি শুনতে চাই যা শিশু থেকে বৃদ্ধ মোটামুটি মানে সবাই গাইছে। আচ্ছা, চেষ্টা করছি। গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন ভাই, মিউজিক টিউন কম্পোজিশন আমার করা, গেয়েছে আমি আর কোন আপু, জিন সিনেমার জন্য। এ পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো, উড়ে উড়ে কুহুসুরে পাখিরা গান শোনালো, আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়, আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়,
গোপনে খুঁজি কারে, ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে প্রেমের বন্যা রে, কন্যা, ও কন্যা, ও কন্যা, ও কন্যা। কন্যারা কিন্তু ভীষণভাবে পছন্দ করেছে গানটি। গানটা আসলে আমি লাস্টে কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে গানটা করলাম, তখন দেখছিলাম যে মানে কোরাস লাইনটা আমার গাইতে হচ্ছে না, আমি জাস্ট মাইক্রোফোনটা তাদের সামনে দিয়েছি, তারা পুরো কোরাসটা গেয়ে দিচ্ছে। মানে কন্যারা গানটি নিজের জন্যই নিয়ে নিয়েছে। একদমই নিয়েছে, এবং ছেলেদেরও ভালো লাগে। আমি এই গানটা এত পরিমাণ রিলস দেখেছি যে ছেলেরা, দুটো ছেলে ডান্স কভার করতেছে, আবার ছেলে মেয়ে ডান্স কভার করতেছে, বাচ্চারা ডান্স কভার করতেছে। এই গানটা আমি সব ধরনের মানুষকে ডান্স কভার করতে দেখি। একদম, আমরাও কিন্তু এটাই দেখছি, মানে আপামর মানুষ বলা চলে যে এই গানটির সাথে রিলস তৈরি করেছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে এক একটা গানের সুর, কম্পোজিশন, প্রত্যেকটা না একটার সাথে আরেকটার কোনো মিল পাওয়া যায় না, একটা স্বকীয়তা, প্রত্যেকেই স্বকীয়। আমি দীর্ঘদিন এফএমে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে বর্তমানে যত গানগুলো হয় আমার কেন যেন একই সুর মনে হয়, সেখানে আপনার প্রত্যেকটি গান এইভাবে ইউনিক এবং আলাদা কেমন করে সম্ভব? না, আমি চেষ্টা করি। সত্যি বলতে সারেগামা পাধানিসা এই 7টা সুরে আসলে পৃথিবীর সব গান হয়। অনেক সময় অনেক গানের সাথে অনেক গানের ধরন মিলে যেতে পারে বা সুরের একটা মিল চলে আসতে পারে, এটা আসলে আশাটা স্বাভাবিক। হয়তো শুনে হয়তো কোথাও ইন্সপায়ার হচ্ছে, বা হয়তো মনের অচেতনে হয়তো গানটা কোথাও তার ব্যাকআপ মাইন্ডে ছিল, হয়ে যেতে পারে। বাট ওই জায়গাগুলো থেকে আমি করি যাতে এই ধরনের কোনো প্রবলেমে না পড়তে হয়। বাট এবার যেটা হচ্ছে, সিনেমার গানগুলো আমাকে হেল্প করেছে যে আমার মিউজিকেও আমি করেছি, আবার অন্য আরেকজনের মিউজিকে। যেটা হয় যে যখন বিভিন্ন কম্পোজারের সাথে কাজ করা হয় তখন আসলে গানের ভেরিয়েশনটা চলে আসে। আমি আমার মিউজিকে করছি, আমার তো একটা স্টাইল আছে, সো আমি কিন্তু আমার স্টাইলটা গান করব। আবার যখন আমি আরেকটা কম্পোজারের সুরে গান করতেছি তখন তার একটা স্বকীয়তা আছে, ও আবার ওর স্টাইলটা আমার গলার মাধ্যমে দর্শকরা পাচ্ছে, সো ভ্যারিয়েশনটা ওইখানেই হয়। সো আমার গানগুলো এই কারণে আপনার হয়তো একটা গানের সাথে আরেকটা মিল লাগে না, কারণ হচ্ছে যে আমি নিজের গানের পাশাপাশি অনেক সুরকারের গান করি, যে কারণে হয়তো আমার গানগুলো একটা থেকে আরেকটা আলাদা হয়। যেটা হয়েছে এবারের ঈদে, মায়াবী গানটার সুরকার হচ্ছে রাথিজিৎ, এবং বন্ধুকে শোনো হচ্ছে প্রিন্স মাহমুদ ভাইয়ের, আর কন্যা হচ্ছে আমার। সো এই তিন রকম হওয়ার কারণ হচ্ছে এটা। কন্যা তো ছুঁয়ে গেছে সবাইকে, আমরা জানি। মায়াবীর দিকে এবার একটু তাকাতে চাই। মায়াবী গানটা একদমই বরবাদ সিনেমার রিলিজের একদম লাস্টের দিকে আসলে আমি ভোকাল দিয়েছি। তখনও আমি জানতাম না যে, মনে হয় 20 রোজার মধ্যে আমি জানতাম না যে গানটা আমি করতেছি। তো একদম লাস্ট সময়ই বরবাদ টিম আমার সাথে যোগাযোগ করে এবং গানটা গাই। এবং গানটা গাওয়ার সময় মনে হচ্ছে গানটা খুবই চমৎকার, এবং গানটার মধ্যে একটা মজার বিষয় হচ্ছে গানটা শ্যুটটা অনেক ডিফিকাল্ট, এবং মানে খুবই নতুনত্ব একটা ব্যাপার আছে। রথিজিৎ যিনি গানটা সুর করেছেন তিনি তো কলকাতার একজন স্বনামধন্য কম্পোজার, এবং গানটা গাওয়াও অনেক কঠিন, খুবই হাই রেঞ্জের একটা গান। আমি চেষ্টা করেছি গাইবার, এবং দর্শক শ্রোতারাও খুব ভালো মতো গ্রহণ করেছে গানটা। আজও যদি 71-এর জন্য একটু চেষ্টা করেন। আচ্ছা, ওকে, আমি চেষ্টা করছি। বল কি করে হলো রে এমন, সব ব্যথা তুই ছুলে সেরেছে, বল কি করে আজকে এমন, সব কথা তোর কাছে বলেছে, চাইছি না চাইব না তুই ছাড়া কিছু আর, মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি, মায়াবী মায়াবী প্রেমে তোর পড়েছি। আমরা গানের প্রেমে পড়ে থাকতে চাই এভাবেই। আপনার গানের যাত্রাটি অনেক দিনের, 17 বছর ক্যারিয়ারে গান, এবং 2012 থেকে 13 সালে আপনার নিজের যে অ্যালবাম এবং কম্পোজ এসেছে, দূরে দূরে গানটি কিন্তু তখনই হিট করেছে। 2012 সালেরই করা একটা গান, এবং এটা আমার প্রথম জনপ্রিয় গান।
গানটা অনুরূপ আইচের লেখা, আমার সুর সঙ্গীত করা, আমি আর পূজা গেয়েছিলাম গানটা। এবং এই গানটাতে প্রথমবারের মতো ওই সময় মিউজিক ভিডিওতে অভিনয় করেছিল আমাদের নিশো ভাইয়া, আরফান নিশো ভাই। সো ওই ব্যাপারগুলো আসলে এখনও নস্টালজিক মনে হয়, যে মানে দেখতে দেখতে 13 বছর চলে গেছে, এখনও এই গানের রিকোয়েস্ট পাই, এখনও সেই গানের ভালোবাসা পাই, খুবই ভালো লাগে। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এফএম রেডিওতে এই গানটির এখনও ব্যাপক চাহিদা আছে। হ্যাঁ, এটা স্টেজেও এখনও অনেক, আমি যখনই যাই আমার অনেক শ্রোতারা বলে ভাইয়া দূরে দূরে গানটা শোনান, দূরে দূরে গানটা শোনান। কারণ এই গানটার সাথে অনেকে তার ছোটোবেলা, তার শৈশবকে মনে করে। যেমন আমার ভালো লাগে যে আসলে কিছু গান আছে যে গানগুলো হঠাৎ করে যখন আমি শেয়ার করি বা আমি স্টেজে গাই, তখন ওই গানগুলো যখন তারা শেয়ার করে তখন লেখে যে শৈশবে ফিরে গেলাম। অথবা আমি কমেন্টসেও দেখি যে এই গানটার সাথে আমার ক্লাস 9-এর কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করি আচ্ছা, গানগুলোর এতগুলো বয়স হয়ে গেছে, যেমন বলতে বলতে চলতে চলতে অলরেডি 10 বছর বয়স, বা তারপর দূরে দূরে 13 বছর বয়স। তো এরকম আমার বেশ কিছু গান আছে যে গানগুলোর সাথে মানুষের শৈশব জড়িত। আর সেই সব মানুষকে কি আরেকবার একটু শৈশবে ফেরানো যায়? চেষ্টা করবো। কোনটা গাইবো? দূরে দূরে, ওকে। তুমি দূরে দূরে আর থেকো না, ও এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে বেঁধে রাখো না, তুমি দূরে দূরে আর থেকো না, হো। শৈশবের কথা আসলে আরেকটি কথা আমাদের জানতে ইচ্ছে করে যে ইমরান যে জনপ্রিয় হবেন, সঙ্গীতেই জনপ্রিয় হবেন এবং নিজের নাম লেখাবেন সঙ্গীতে অমর হিসেবে, সেটি সে কখন অনুভব করেছিল বা এই স্বপ্ন কখন বাসা বেঁধেছিল? আসলে আমি ছোটোবেলায়, একদম ছোটোবেলায় যখন সিনেমার গান স্ক্রিনে দেখতাম, বা তখন আমার নিজের একটা স্বপ্ন ছিল যে আমি যেহেতু গান শিখতাম ছোটোবেলা থেকে, তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমিও বড় হয়ে একটা গায়ক হব, আমার গানও মানুষ শুনবে। তো যখন সিনেমায় দেখতাম তখন মানে স্ক্রিনে তখন তাকিয়ে থাকতাম যে আচ্ছা, কখনো নায়ক যখন গান করবে আমার গানও এরকম লিপসিংয়ে যাবে। এন্ডু কিশোর দাদার মানে অনেক বড় ফ্যান ছিলাম আমি। ওনাকে সবসময় আমার প্লেব্যাক আইডল মনে করি। প্লেব্যাকের আসলে ওনার গান যখন শুনতাম তখন মনে হতো যে আচ্ছা, এই কণ্ঠটার মতো একটা কণ্ঠ যদি কখনো আমার হতো, মানে এরকম মনে হতো আমার সবসময়। তো এই জন্য ওনার গান আমার অনেক শোনা হয়েছে, প্রচুর। তো ওনার সিনেমার গানগুলো যখন দেখতাম তখন নিজেকে ওই জায়গায় মানে বসাতাম যে আমিও কখনো এরকমভাবে গান করব। তো কখনো কিন্তু ভাবি নাই যে আসলে আমি এই স্বপ্নটা লালন করতে করতে কখনো সিঙ্গার হব। বাট ওই যে স্বপ্ন ছিল, সবার স্বপ্ন তো আসলে সব পূরণ হয় না। আমারটা আসলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ পূরণ করে দিয়েছে, চেষ্টাটা ছিল। তো এই আর কি, আমি যে নিজেও বুঝি নাই যে কখন আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলাম এবং আস্তে 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 মানুষ আমাকে ভালোবাসতে শুরু করলো। কলেজের মাঠের ঘাসে বা শৈশবে বন্ধুদের সাথে স্কুলের যে আগিনা আছে, সেই আগিনায় ইমরান কখনো গান গেয়েছেন কিনা, বা এখনও যখন গান কম্পোজ করে কখনো নস্টালজি হয়ে সেই কলেজ মাঠে বা বিদ্যালয়ের প্রাঙ্গণে ইমরান ফেরে কিনা? স্কুল লাইফ এবং কলেজ লাইফ দুটোই আমি খুব মিস করি। আমি গত বছরে আমার স্কুলে আমি প্রোগ্রাম করেছিলাম, আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাকে ইনভাইট করেছিল এবং তখন আমি অনেক মানে প্রাউড ফিল করেছিলাম যে এই স্কুল থেকে আমি বড় হয়েছি এবং এই স্কুলে আমি যখন গিয়েছি তখন হাজার হাজার স্টুডেন্টসরা আমার নাম মানে ধরে ডাকতেছিল এবং স্টেজে ওঠার পর তাদের যে ভালোবাসাটা আমি দেখেছিলাম তখন খুব ভালো লাগছিল। এবং আমি ওদেরকে বলতেছিলাম যে আমি আমার জীবনে 16 বছর আগে ফিরে গেছি। তখন ওরা সবাই হেসে দিচ্ছিল যে এত বছর আগে ভাইয়া ছিল। তো স্কুল লাইফের কথা অনেক মনে পড়ে, যাওয়া হয় না ব্যস্ততার কারণে। আর আমি আমার কলেজ একবার হয়েছিল, আমি আর আমার ফ্রেন্ড অয়ন চকলাদার, ও কাজ করে ইন্ডাস্ট্রিতে, ও আমার কলেজ মেট। তো একবার এরকম হয়েছিল রমজান মাস, আমার মনে আছে 2016-17 দিকে। তো আমরা জাস্ট সেহরি করে বের ওকে আমি বলছি দোস্ত চল আমরা আমাদের কলেজে যাই। আমাদের কলেজের নাম ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, যেটা বুয়েটের পাশে। তো ও বললো যে ঠিক আছে চল। তো আমরা একদম সকালবেলা রিক্সা নিয়ে একদম
কলেজে তখনও মানে ওপেন হয়নি, তো দারোয়ানের কাছে গিয়ে মামা তো চেনে আমাদেরকে, তো দেখে একদম এই আপনারা এত বছর পর, তো আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। আমরা পুরো ক্লাসরুম মনে আছে, আমি আর অয়ন মানে পুরো স্কুলটাকে আবার কলেজটাকে আবার পুরোটা দেখলাম, এবং আমরা বলতেছিলাম যে এখানে আমাদের ক্লাস ছিল, এখানে আমি বসতাম, এখানে এটা করতাম। তো ওই ফিলিংসটা অনেক মজার ছিল এবং সবাইকে তখন খুব মিস করেছি। বাট সাধারণত কলেজে যাওয়া হয় না, ব্যস্ততার কারণে আসলে সময় হয়ে ওঠে না, বাট মিস করি, এটা সত্যি কথা। মায়ের চোখে ইমরান মাহমুদুলের গান কেমন? প্রত্যেকটি মায়ের কাছে তো তার সন্তানের যে কোনো কিছুই মানে যে কোনো ভালো কিছুই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার আম্মা আমার গান খুব পছন্দ করে এবং উনি খুব ভালো গঠনমূলক সমালোচনা করে, ভালো লাগে সেটা। যেমন ভালো লাগলে বলে যে এই গানটা ভালো হবে, বা কোনো গান যদি আগেই শুনে বলে যে গানটা হিট হবে। যেমন কন্যা গানটা যখন আমি বানাচ্ছিলাম, কন্যা গানটা কোরাসটা যখন মিক্স করি তখন তো আসলে লাউডে শোনা যায় ঘরের মধ্যে, আমি তো আমার স্টুডিও ঘরের মধ্যে। তো তখন আমি আম্মা জিজ্ঞেস করতো যে এটা কোন সিনেমার জন্য, তো আমি বললাম যে এটা জিন 3-র জন্য বানাচ্ছি। বলো যে এই গানটা হিট করবে, দেখিস গানটা ভালো আছে। তো আম্মা গান শুনে আগের থেকে আন্দাজ করতে পারে এবং বরাবরই সেটা লেগে যায়। তো আমি জন্য গান শোনা মানে বানানোর পর আসলে ফ্যামিলি পার্সনদের এই কারণে শোনায় যে ওদের প্রথম ফিডব্যাকটা আসলে ফ্যামিলির থেকেই নেই। শিল্পী হওয়ার পথে পারিবারিক সম্মতি কেমন ছিল আর বাধা কেমন ছিল? বাধা একদমই ছিল না, সত্যি বলতে আমি এদিক থেকে অনেক লাকি। আমার ফ্যামিলির থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি ছোটোবেলা থেকেই। আমার 3 ভাই বোনের মধ্যে আমার 3 ভাই বোনই গান করতে পারতো, বড় আপু মেজো আপু আমি, কিন্তু ওরা গান শেখে নাই। বাট গানটা শিখেছি আমি, এবং ওদের গান করার যে স্বপ্নটা ওটা আমার উপরেই ওরা মানে আমার সাথেই ওরা করেছে, শেয়ার করেছে যে আমি বড় হই। এবং আমার ফ্যামিলির থেকেও তাই, আম্মা স্পেশালি ছোটোবেলায় গান শেখানো থেকে শুরু করে গানের টিচারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে টোটালটা আম্মা মানে একদম দেখভাল করতো। এবং বাবা সাপোর্ট দিত। বাবা প্রথম পড়াশোনার দিকে একটুই বলতো যে হ্যাঁ পড়াশোনা ক্ষতি হবে, পরে যখন দেখতেছে যে না আমি গানে ভালো করতেছি তখন আব্বু খুব মানে উৎসাহ দিত এবং সে খুব প্রাউড ফিল করতো যে আমি যখন স্টেজে গান করতাম দেখতো মানুষ পছন্দ করতেছে। ইমরান কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বা কোনটি তার আত্মার খোরাক, কম্পোজিং, নিজের গাওয়া গান নাকি ওপেন স্টেজ? আমি 3টাকেই মানে এখানে মার্ক দেবো, কারণ 3টা 3 রকম। যেমন কম্পোজিশনটা আসলে যেটা হচ্ছে যে মানে রান্নাটা তো আসলে হলে তো ওই রান্নার তো পরিবেশন করা যাবে না, সো গানটা বানানোর তো অবশ্যই ক্রেডিট দিতে হবে, সো ওইটাও ভালো লাগে। এবং ওই গানটা যখন স্টেজে গাই ওইটা আরও ভালো লাগে, যে মানুষ যখন গানটা শুনে লাইভ রিয়েকশন দিচ্ছে যে এই গানটা বা হিট কিনা বা এই গানটা মানুষের ভালো লাগছে কিনা, একদম লাইভ ফিডব্যাক কিন্তু বোঝা যায়। তো দর্শকের সামনে যখন ওই গানগুলো গাই তখন লাইভ রিয়েকশনটা পাই, সো ওইটাও আরেক ধরনের ভালো লাগা। আর যখন গান রেকর্ড করি তখন আরেক রকমের ফিলিংস। সো আমি 3টাকেই প্রাধান্য দেবো, সবটাই ভালো লাগে, সব স্টেজের জন্য ওইটা মানে কী বলে ওটাকে এনজয় করি। দেশে তো প্রচুর জনপ্রিয়তা আছে এবং মঞ্চ থেকে নামাই দেয়, যখন দেশের বাইরে যান সেই সময়ের অনুভূতিগুলো কী হয় গান করার পরে? খুবই ভালো। দেশের বাইরের দর্শকরা যখন আসলে বাংলাদেশি সিঙ্গারকে দেখে তখন ওরা অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং ওটা তাদের চোখে মুখেও দেখা যায়। এবং আমরা সবসময় দেশের বাইরে কনসার্টগুলো করার জন্য উন্মুখ হয়ে থাকি, কারণ আমাদের প্রবাসী যারা থাকে সেটা মিডল ইস্ট হোক এবং সেটা দেশের ইউরোপ আমেরিকাতেও হোক, আমরা সবসময় এই ব্যাপারটাতে খুব আনন্দিত থাকি যে আমরা দেশের বাইরে যাব, বাংলা গানকে দেশের বাইরের মাটিতে আমরা রিপ্রেজেন্ট করব। এবারও আমরা এই যে আগামীকাল আমি যাচ্ছি সৌদি আরবের দাম্মামে, এবং এক সপ্তাহ পরেই আবার জেদ্দাতে শো, ঈদে করলাম কাতারে শো। হ্যাঁ, তো এরকম আমাদের মানে প্রত্যেক বছরে দেশে বাইরে শো থাকে এবং প্রত্যেকটা শো মানে এত দারুণ হয়, এত ভালোবাসা পাই দর্শকদের কাছ থেকে, যে প্রত্যেক বছরই আমরা আসলে তাদের কাছে গান শোনাতে চাই, আগ্রহ প্রকাশ করি সবসময়। কোন গানটি একেবারে নিজের গান, যে গানটি গাইতে খুব ভালো লাগে, সবসময়ই ভালো লাগে? আমার সবকটা গানই আমার পছন্দের, এটা তো সত্যি কথা। বাট একটা গান, যে গানটা আসলে আমাকে সবসময় ফিল করা যায় না, যে গানটা হওয়ার পেছনে বা যে গানটার কারণে হয়তো ইমরান মাহমুদুল একটা জায়গায় যেতে পেরেছে, ওই গানটা হচ্ছে বলতে বলতে চলতে চলতে। সো এই গানটার সাথে আমার অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক ভালোবাসা জড়িত। তো এই গানটাই করছি। শফিক তুহিন ভাইয়ের লেখা গানটা, সুর সঙ্গীত আমার করা। তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি। বলতে বলতে চলতে চলতে গানটি যেমন জনপ্রিয়, তেমন কিন্তু আমরা চাইবো যে এই গানের রেশটি যুগ থেকে যুগান্তরে পেরোক এবং আরও চমৎকার চমৎকার গান না এই সুরের জাদুকর আমাদের উপহার দিক। সুমনা সুমি, ৭১, ঢাকা।